মুসলিম সাহিত্য সমাজ এক ধরনের বুদ্ধিভিত্তিক আন্দোলনের মাধ্যমে রেনেসাঁ ঘটাতে চেয়েছিলেন এবং সেই রেনেসাঁ কতটুকু সফল হয়েছে তার চেয়েও বেশি বিবেচ্য বিষয় যে তারা সামাজিক সমস্যাগুলো কিভাবে আইডেন্টিফাই বা কিভাবে চিহ্নিত করেছেন। যেমন আমাদের সামাজিক সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা ছিল যে রাজনৈতিক সচেতনতার দিক থেকে মুসলিম সাহিত্য সমাজ পিছিয়ে ছিল। যদিও এটা অনেকেই বলে থাকে কাজী আব্দুল ওয়াদুদ, মোতাহার হোসেন, আবুল হোসেন তারা বুদ্ধিভিত্তিক চেষ্টা করেছিলেন এবং তাদের এই বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা অনেক ক্ষেত্রে সফল হয়েছিল, কিন্তু রাজনৈতিক দিক থেকে মুসলমানরা এতটাই পিছিয়ে ছিলেন যে সেই সময় একজন মুসলিম রাজনীতিবিদ তার বক্তব্য একজন সনাতনী শিক্ষিত মানুষের কাছ থেকে লিখে নিতে বাধ্য হতেন। এবং আরও মজার বিষয় হচ্ছে এই মুসলিমরা সনাতনীদের তুলনায় আলাদাভাবে নির্বাচন কোটা ভিত্তিক হচ্ছে, তাদের জব দিতে হবে, চাকরি দিতে হবে, সরকারি চাকরিতে প্রবেশ অধিকার থাকতে হবে, এইভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের জন্য তারা দেন দরবার করত। এবং কিন্তু সেই সময় কিন্তু হচ্ছে যে কোনো সরকারি বিভাগের সরকারি ব্যুরোক্রেসির প্রধানতম দায়িত্বে ছিল হচ্ছে সনাতনীরা। ফলশ্রুতিতে যদিও কোটা সিস্টেমের কথা থাকতো, কিন্তু সেই কোটা সিস্টেম আদৌ বাস্তবায়ন করা এত সম্ভবপর সহজসর ছিল না, কারণ সনাতনীরা চাইতেন সেখানে তার জাতি ভাইকে অন্তর্ভুক্ত করার জন্য, আরেকটা মজার চাকরিতে নেয়ার জন্য। অন্যদিকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে নির্বাচনে তারা আলাদাভাবে স্বতন্ত্র আসনে, সংরক্ষিত আসনে নির্বাচন করার কথা বললেও তারা যে নির্বাচন করবেন তার যে আর্থিক প্রচারণা ব্যয়, সে আর্থিক প্রচারণা দাদন সহকারে একজন সনাতনী কাছ থেকে তার গ্রহণ করতে হতো। ফলশ্রুতিতে সে যখন পার্লামেন্টে বা সংসদে যেত সে কতটুকু স্বাধীনভাবে কথা বলতে পারতো তা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় সবসময়। আরেকটা বিষয়, যখন আরেকজনের আর্থিক সমর্থনে এবং আরেকজনের বুদ্ধিভিত্তিক প্রচেষ্টায় নিজে কথা বলতে না পেরে একটা জাতিকে রিপ্রেজেন্টেশন করা হয়, তখন পার্লামেন্ট বা সংসদের টিকে থেকে মন্ত্রী হিসেবে বা সংসদ সদস্য হিসেবে টিকে থাকাকেই তারা প্রাধান্য দিত এবং মনে করতো এটা তাদের সফলতা। ফলশ্রুতিতে যে সাধারণ মুসলমানদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারতেন না। এবং এই আলোচনা করার ক্ষেত্রে যে তাদের যে পলিটিক্যাল ইগনোরেন্স অর্থাৎ রাজনৈতিক বুদ্ধিহীনতা, সেটা তাদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে দেয়। যেমন হিন্দুরা অর্থাৎ সনাতনীরা যখন হচ্ছে আলোচনা করতো বা সরকারের সাথে নেগোসিয়েশন করতো হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়নের, তখন এই মুসলিম নেতাদের কোটা সিস্টেমের জন্য হচ্ছে আন্দোলন করতে হতো বা সরকারকে চাপ দিতে হতো। এবং আরও মজার বিষয়, এর ফলশ্রুতি কিন্তু সরকারি চাকরিতে 45% কোটা হচ্ছে সীমাবদ্ধ করা হয়েছিল মুসলমানদের জন্য বা সংরক্ষিত করা হয়েছিল। তো এই কোটা সংরক্ষণের আলোচনাকে প্রাধান্য দিবে মুসলমানরা, অর্থাৎ চাকরি, অর্থনৈতিক স্বনির্ভরতা, সেগুলোকে প্রাধান্য দিবে না রাজনৈতিক ক্ষমতায়নকে প্রাধান্য দিবে? ফলশ্রুতিতে যখন দেশভাগ আন্দোলন শুরু হলো অথবা বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো, সেই বঙ্গভঙ্গ আন্দোলনকে যখন রদ করে দেওয়া হলো, সেটা আবার ফেরত নিয়ে আসার মতো যে পলিটিক্যাল বা রাজনৈতিক দূরদর্শিতা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই মুসলমানদের নেতাদের মধ্যে সেটা পাওয়া যায়নি। তারা সবসময় হচ্ছে ব্রিটিশদের মনতুষ্টি করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই চেষ্টা করত এবং সেক্ষেত্রে দেখা যায় যে আলোচনা বা ব্রিটিশদের সাথে সমালোচনায় তারা কিন্তু সেইভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারতো না। এখানে আরেকটা মজার বিষয়, ব্রিটিশরাও কিন্তু তাদের এই কোটা সিস্টেম অতিরিক্ত সুবিধা দিয়ে কিন্তু আনন্দ পাচ্ছিল। বিষয়টা এ কারণে এরকম, যেটা যদি আমরা মার্কসিয়ান পলিটিক্যাল ইকোনমি দিক থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করি, এটা হচ্ছে মূলত এই কারণে যে ব্রিটিশরা মনে করতো যখন হিন্দুরা দেখবে যে তারা একই দেশের অধিবাসী হওয়া সত্ত্বেও অতিরিক্ত সুযোগ সুবিধা মুসলমানদের দেওয়া হচ্ছে, তখন ফলত হিন্দুরা তাদের উপর উত্তেজিত হবে এবং একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাজার সুযোগ থাকবে এবং ডিভাইড এবং রুলের যে বাস্তবায়ন তারা কিন্তু আসলে এর মাধ্যমেই কিন্তু করেছিলেন। কিন্তু দুটি জাতি যদি শিক্ষা দীক্ষা রাজনৈতিক আলোচনা সমান হতো, কারোর জন্য যদি কোটা সংরক্ষণের ব্যবস্থার প্রয়োজন না হতো, তাহলে কিন্তু এইভাবে যে সাম্প্রদায়িক দাঙ্গার বা হিন্দুরা যে এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়ার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু তারা আসলে পেত না। ফলশ্রুতি দেখা যাচ্ছে
যে মার্কসিয়ান আইডিয়া যদি আমরা বলি যে একটা ফলস ক্লাস কনসাসনেস তৈরি হয়, এবং এই ফলস ক্লাস কনসাসনেসের কারণে যে তারা সবাই মনে করতো যে আমরা আসলেই বঞ্চিত শ্রেণী। হিন্দুরা মনে করতো তারা বঞ্চিত শ্রেণী কারণ মুসলমানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, মুসলমান মনে করতো তারা বঞ্চিত শ্রেণী কারণ তাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে এবং তারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা সত্ত্বেও তাদেরকে সংরক্ষিত যে আসন, চাকরি বা সুযোগ সুবিধা সেটা দেওয়া হচ্ছে না। ফলশ্রুতিতে তারা নিজস্ব গোষ্ঠীর সীমাবদ্ধতা, নিজস্ব ব্যক্তি এই সুবিধা অর্জন করতে গিয়ে তারা কিন্তু প্রকারান্তরেই ব্রিটিশদের শাসন আমল মেনে নিয়েছিল। আরেকটি মজার বিষয়, যদি আমরা ওয়েবেরিয়ান ব্যুরোক্রেসি থিওরি দেখি, যে এখানে প্রশাসনিক ব্যবস্থাটা এমনভাবে সাজানো হয়েছিল যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় শাসক হিসেবে শিক্ষা দীক্ষায় ন্যাচারালি প্রাকৃতিকভাবে যোগ্যতা থাকার কারণে হিন্দুদেরকেই নিয়োগ দেওয়া হতো। ফলশ্রুতি হিন্দু প্রজারা যেভাবে ট্রিট হতো হিন্দু প্রশাসকদের মাধ্যমে, কিন্তু মুসলিম প্রজারা কিন্তু সেইভাবে তাদের সুযোগ সুবিধা পেত না। এবং এরই ফলশ্রুতিতে আমরা দেখি যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সামাজিক সুযোগ সুবিধা এবং হচ্ছে অন্যান্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা কিন্তু হচ্ছে বেশি পেত হিন্দু অধ্যুষিত এলাকাসমূহ। ফলশ্রুতিতে আমরা যখন দেখি যে দেশ বিভাগ হলো, দেশ বিভাগ হওয়ার সময় যে মুসলিম অধ্যুষিতগুলো মুসলিম অধ্যুষিত জায়গায় না থেকে হিন্দু অধ্যুষিত জায়গায় চলে গেল, অথবা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে দেশ বিভাগ হলো, যদিও বলা হয় যে জিন্না দ্বিজাতি তত্ত্বের উৎসের সৃষ্টি, কিন্তু তা সত্য নয়। এই দ্বিজাতি তত্ত্বের সৃষ্টির প্রথম উদ্বেগ কিন্তু জানিয়েছিল হচ্ছে সনাতনী সম্প্রদায় থেকে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া এবং শিক্ষা গোষ্ঠীর এই যে চমৎকার আন্দোলনের কারণে মুসলমানদের মধ্যে একটা পুনর্জাগরণ সৃষ্টি হওয়া, সেই পুনর্জাগরণ সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আমরা দেখি স্বাধীনতার দেশ বিভাগের অব্যবহিত পূর্বে কলকাতায় কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দীরা একটি ভালো অবস্থান তৈরি করতে পেরেছিলেন এবং তারা অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী তিনি কিন্তু হতে পেরেছিলেন। একটা মজার বিষয়, যখন এই কলকাতা কেন্দ্রিক ক্ষমতার দর্পণে রাজনৈতিক মুসলমানদের উত্থান হলো, ঠিক সেই সময় কিন্তু যেই সনাতনীরা বঙ্গভঙ্গ রদের আন্দোলন করেছিলেন, তারাই কিন্তু সেই রবীন্দ্র ও সারথীরা তারাই কিন্তু সেই আন্দোলনের সম্পূর্ণ 180 ডিগ্রি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে তারা কিন্তু আবার বঙ্গভঙ্গের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তো আমরা দেখলাম শুধুমাত্র শিক্ষা দীক্ষা, রাজনৈতিক দূরদর্শিতা এবং অর্থনৈতিক সনদবদ্ধতা না থাকার কারণে এবং ইংরেজি শিক্ষার প্রতি এক ধরনের ঘৃণা সৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা যে পিছিয়ে ছিল এবং ব্রিটিশদের সাথে অসহযোগিতামূলক আচরণ করেছিল, তখন মুসলমানরা গিয়ে দেখলো যে না, হিন্দুরা সহযোগিতামূলক আচরণ করে মুসলমানদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে এবং অনেক সুযোগ সুবিধায় ব্রিটিশদের কাছ থেকে নিশ্চিত করতে পেরেছে। তখন মুসলমানরা হচ্ছে ব্রিটিশদের কাছে এসে তারা তাদের দেন দরবার শুরু করলো। তাই প্রথমেই তারা শুরু করলো আর্থিক সচ্ছলতা, অর্থনৈতিক স্বনির্ভরতা, এবং সেটা নিশ্চিত হতে হতেই তাদের সাথে মুসলমানদের সাথে হিন্দুদের রাজনৈতিক একটা প্রতিযোগিতা শুরু হলো। সেই রাজনৈতিক প্রতিযোগিতায় মুসলমানরা পিছিয়ে থেকে যখন সনাতনীদের সমান একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করলেন, তখনই আমরা দেখলাম যে দুই বাংলা ভাগ হয়ে গেল। যেই সনাতনীরা প্রথম দিকে বঙ্গভঙ্গ রদের জন্য 1905 সালে আন্দোলন করলেন, সেই সনাতনীরা 1947-এর অব্যবহিত পূর্বে তারা আন্দোলন শুরু করলেন যেন বঙ্গভঙ্গর পুনঃবাস্তবায়ন করা হয়। তো এই ছিল আজকের আলোচনা, যেখানে আমরা দেখতে চেয়েছি যে শিক্ষা গোষ্ঠীর প্রভাবটা আমাদের বাঙালি রেনেসাঁর বিশেষ করে রাজনৈতিক উত্থানের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সমালোচনাগুলোর মাধ্যমে তারা বুঝাতে চেয়েছেন রাজনৈতিক কী কারণে আসলে মুসলমানরা পিছিয়ে আছে সনাতনীদের তুলনায়।